আপনি জানেন জামাত শিবির মানলে নেকি হয়। তা আপনার ছেলে তো শিবির আর আপনি তো জামাত, আপনাকে মারতে পারলে তো নেকি হয়। সে যখন পড়ে যায়, এরপরে ৫-৬ জন পুলিশ দৌড়ে এসে তার একেবারে বুকের ১ হাত ২ হাত দূরের থেকে তার বুকের উপরে লক্ষ্য করে গুলি করতে থাকে। তার শরীরে ৭১টা বুলেট বিদ্ধ করে। পরে আবার একজন এসআই বলে উঠল যে স্যার, ওই যে আজিমপুর ৭ নম্বর বিল্ডিংয়ের পাশে যে অল্প বয়সী ছেলেটা মারা গিয়েছে, ওই ছেলেটার বাবা। তো তখন আমি তার এই কথাটা শুনে স্পষ্ট বুঝে যাই যে এই থানার পুলিশ সদস্যরাই আমার ছেলের বুকে গুলি করেছে। আসলে ১৬ তারিখে যখন রংপুরে শহীদ আবু সাঈদকে উন্মুক্তভাবে, ন্যাক্কারজনকভাবে, খুব নৃশংসভাবে পুলিশের গুলিতে শহীদ করা হয়, তখন আমার ছেলের সাথে আমার কথা হয়। ও বলে উঠছিল যে আমিও শহীদ হতে চাই এদেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য। তো আমি ওকে বলেছিলাম যে দেখো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন যুদ্ধে অংশগ্রহণ করতে গিয়েছিলেন, তো তাদের গায়ে লৌহ বর্ম ছিল, তাদের হাতে তরবারি ছিল, তাদের যুদ্ধের প্রস্তুতি ছিল। এখানে পুলিশের হাতে AK-47, পুলিশের হাতে শটগান, পুলিশের হাতে টিয়ার গ্যাস, তোমাদের তো হাতে কিছুই নাই। এইভাবে একটা অসম যুদ্ধে তুমি শহীদ হতে চাইতেছো, তুমি প্রস্তুতি নাও, তুমি তোমার সেফটির চিন্তা করো, এরপরে তুমি তাদের সামনে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ো। ১৭ তারিখে আজিমপুর এলাকায় যতগুলো ছাত্র জনতার মিছিল হয়েছিল, সেখানে আমি যতটুকু প্রত্যক্ষদর্শীদের কথা শুনেছি, সেখানে শহীদ খালিদ হাসান সাইফুল্লাহ সবসময় সামনে থেকে সবাইকে লিড দিতেন। ১৮ তারিখে শহীদ হওয়ার আগ পর্যন্ত ওকে সামনে থেকে লিড দিতে শুনেছি। তো ও যখন গুলিবিদ্ধ হয়, তখন কতগুলো, আমি তাদেরকে স্বৈরাচারী শেখ হাসিনার কুকুর পুলিশ বলি। আসলে কুকুরের চেয়েও নৃশংস যে একটা ছেলে যখন মাথায় গুলিবিদ্ধ হয়, সে যখন পড়ে যায়, এরপরে ৫-৬ জন পুলিশ দৌড়ে এসে তার একেবারে বুকের ১ হাত ২ হাত দূরের থেকে তার বুকের উপরে লক্ষ্য করে গুলি করতে থাকে। তার শরীরে ৭১টা বুলেট বিদ্ধ করে। কতটা নৃশংস, কতটা অমানবিক, কতটা মানে তারা তখন মানুষ ছিল কিনা আমার মনে হয় না। এমন নৃশংসভাবে তাকে গুলিবিদ্ধ করতে থাকে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে। দূর থেকে তার সাথে যারা সহযোদ্ধা ছিলেন তারা দেখতেছিল, বিভিন্ন বিল্ডিং থেকে অনেকেই ভিডিও করার চেষ্টা করতেছিল বা ভিডিও করেছিল। এই ভিডিওগুলোকে ডিলিট করার জন্য 7 দিন পর্যন্ত আজিমপুর স্টাফ কোয়ার্টারে রেড পরিচালনা করে লালবাগ থানা পুলিশ। তো আমি আমার ছেলের লাশকে শনাক্ত করি তখন রাত ১:৩০ বাজে ঢাকা মেডিকেল কলেজের মর্গে। তো এরপরে যখন ডেথ সার্টিফিকেট দিয়ে দেয়, তো আমাকে বলা হয় যে লালবাগ থানা থেকে ক্লিয়ারেন্স দিয়ে আসেন, তাহলে আমরা লাশ দিয়ে দেব। তো আমি রাতেই লালবাগ থানায় যাই, কিন্তু সেখানে তারা লাশকে ক্লিয়ারেন্স তো দূরের কথা, তারা আমাকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করতে থাকে। এবং তাদের ভিতরে একজন বলে যে আপনার ছেলে তো মনে হয় শিবির করতো, আর আপনার তো যে লেবাস তাতে মনে হচ্ছে আপনি জামাত করেন। পাশের থেকে আবার আরেকজন এসআই রাজীব বলে ওঠেন, এখন উনি গ্রেপ্তার হয়েছেন, আপনি জানেন জামাত শিবির মানলে নেকি হয়। তা আপনার ছেলে তো শিবির আর আপনি তো জামাত, আপনাকে মারতে পারলে তো নেকি হয়। তো আমি যতই তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে ভাই আমি রাজনীতি করি না, আমি জামাত শিবিরও করি না, আমার সাথে তাদের কারো সম্পৃক্ততা নেই, তারা এগুলোকে কর্ণপাত করছে না। পরে আবার একজন এসআই বলে উঠল যে স্যার, ওই যে আজিমপুর ৭ নম্বর বিল্ডিংয়ের পাশে যে অল্প বয়সী ছেলেটা মারা গিয়েছে, ওই ছেলেটার বাবা। তো তখন আমি তার এই কথাটা শুনে স্পষ্ট বুঝে যাই যে এই থানার পুলিশ সদস্যরাই আমার ছেলের বুকে গুলি করেছে। তো
তো শনাক্তকরণ করার পরেও আমি কিন্তু বলতে পারি নাই। আমাকে জিজ্ঞাসা করা হলো আপনার ছেলে কীভাবে মারা গেছে। তা আমি সরাসরি বলেছি যে পুলিশ গুলি করে মেরেছে। তা আমাকে বললো আপনার পুলিশ গুলি করে মেরেছে, তার প্রমাণ কী? তো আমার সাথে তখন গুলিবিদ্ধ তানভীর ছিল, তার গায়ে 4টে গুলি। তা আমি তানভীরকে ডাকলাম, তানভীর আসো। তানভীর আমার সাথে ছিল, ও গেটের বাইরে, ও গেটের ভিতরে এসে বললো আমার কপালে একটা গুলি, বুকে একটা গুলি, এবং আমার হাতে একটা এবং পায়ে একটা গুলি। যখন ও 4টা গুলি সরাসরি দেখাইলো ডিউটি অফিসারকে, তখন তার মুখ দিয়ে আর কোনো কথা বের হলো না। তখন সে বুঝে ফেলছে যে সরাসরি সাক্ষী উপস্থিত এবং পুলিশ গুলি করছে, তার প্রমাণ হাতে নাতে আছে। এবং জোবাইয়ের গুলিবিদ্ধ হয় নাই, কিন্তু জোবাইয়ের সাথে ছিল। তো এভাবে একটা দেশের সরকার আমাদের টাকায় কেনা অস্ত্র, বুলেট দিয়ে আমাদেরকেই গুলি করার জন্য সরাসরি আদেশ দেয়, এটা একটা দেশের সরকার কেন কারো কাছ থেকেই কাম্য না। এটা কোনো দেশের শাসক যেন এমন না হয়। আর এটা হওয়ার কারণ হিসেবে আমি মনে করি আজকে আমাদের মুসলিমদের ভিতরে বিভিন্ন ভাগ, আমরা একে অপরকে আলাদা আলাদা চিন্তা করি।